নমস্কার বন্ধুরা, আজকের বৃত্ত বা সার্কেলের সেকেন্ড পার্ট নিয়ে আমরা হাজির হয়েছি। প্রথম পার্টে আমরা বেসিক বলতে কি শুধুমাত্র পরিধি এবং ক্ষেত্রফল নিয়ে আলোচনা করেছি। আজকের আমরা করব কি অন্তর্লিখিত ও পরিলিখিত বর্গক্ষেত্র বা অন্তবৃত্ত বা বহির্বৃত্ত, এই কনসেপ্ট নিয়ে। কিরকম জিনিস যে অন্তর্লিখিত, এই পরিলিখিত বা অন্তবৃত্ত পরিবৃত্ত, এই কথাটার মানেটা কি। ছবিতে বুঝতেই পারছো, একটা বর্গক্ষেত্রের একটা বৃত্তের ভেতরে বর্গক্ষেত্র, আবার তার উল্টোও বলা যেতে পারে একটা বর্গক্ষেত্র তার বাইরে বৃত্ত। ব্যাস একই জিনিস, জাস্ট নামটা ঘুরিয়ে ফিরিয়ে বলা। তো এখানে আমি বলতে পারি যে এই আরআরবি, এনটিপিসি বলো আর এসএসসি সিজিএল বলো, এই সমস্ত পরীক্ষায় তো এই লেভেলেরই কোশ্চেন পড়ে। আমি কনস্টেবল, মেন, সাব ইন্সপেক্টর এইগুলো তো আছেই। সুতরাং প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তাহলে একটুখানি কনসেপ্ট, তারপরে আমরা চলে যাব কিসে, না পুরো ডাইরেক্ট কোশ্চেন। ওকে, তাহলে এখানে একটা জিনিস দেখো, বৃত্ত এইটা যখন কি হচ্ছে না, বাইরে থেকে আমাদের একটা বর্গক্ষেত্র ড্র করব, তখন তাকে কি বলবো, না পরিলিখিত, মানে পরি বলতে বাইরে, পরিধি বরাবর বাইরের দিকে। আর যখন একটা বৃত্ত আছে ভেতরে যখন থাকবে একটা বর্গক্ষেত্র, তখন তাকে আমরা কি বলবো, না অন্তর্লিখিত। এবারে তার উল্টো ভাবে বলা যেতে পারে, একটা বর্গক্ষেত্র আছে, তার বর্গক্ষেত্রে ভেতরে যদি বৃত্ত থাকে তাহলে তাকে বলবো অন্তবৃত্ত, বাইরে থাকে পরিবৃত্ত। ব্যাস এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। এরপরে আমাদের একটা কোশ্চেনে চলে যাব। কোশ্চেনে যাওয়ার আগে এই যে কোশ্চেনটা আছে, একটি বৃত্তের পরিলিখিত ও অন্ত আহ, লিখিত বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কত। তো এই তো হচ্ছে কি আমাদের কোশ্চেন। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা সেইভাবে পরীক্ষা না পড়লেও এই কোশ্চেন থেকে কিন্তু ডাইরেক্ট বা ইনডাইরেক্ট অনেক রকমের কোশ্চেন তৈরি করা যায় বা আসে। তাহলে একটুখানি আমরা এই কোশ্চেনের কনসেপ্টে যাব। অন্তলিখিত বর্গক্ষেত্র, তাহলে বুঝতেই পারছো। তাহলে এখানে আমরা একদম লিখে লিখে করব, বাচ্চাদের মতো ছোট ছোট করে করব। যে ধরি কি দিয়ে, না বৃত্তের ব্যাসার্ধ কত, না আর। তাহলে ওকে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হলো কত, না আর। তাহলে এখানে আমরা এইটুকুনি ব্যাসার্ধ, এটা কি কেন্দ্র, তাহলে এইটা হয়ে গেল আর। এরপরে তাহলে বলো বৃত্তের ব্যাস কত হবে, তাহলে বৃত্তের ব্যাস হয় ডবল। তাহলে ডবল বলতে কত, অবশ্যই 2r। ক্লিয়ার। তাহলে 2r বলতে তাহলে কি হবে, না এই গোটাটা আসবে, ইয়েস অর নো, ইয়েস। তাহলে এইটা হয়ে গেল কত, না 2r। ক্লিয়ার, ব্যাস হয়ে গেল। এরপরে যে বর্গক্ষেত্রটা দেখতে পাচ্ছ, বর্গক্ষেত্রের কর্ণ কিরকম হয়, এটা ধরো একটা বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কি হয়, এটা তো কর্ণ, তাহলে এটা হলো কর্ণ। এরপরে দেখো ছবিতে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে লাল রঙের যেটা টানা আছে, এইটা কি, এইটা হলো বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বৃত্তের ব্যাস যা আর বর্গক্ষেত্রের কর্ণ কি, একই জিনিস। তাহলে আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের কর্ণ কি জিনিস, না একই জিনিস। বৃত্তের কর্ণ কত, 2r। ব্যাস, তাহলে এইটুকুনি আমাদেরকে কিন্তু খেয়াল অবশ্যই রাখতে হবে। বৃত্তের ব্যাস যা আর বর্গক্ষেত্রের কর্ণ হলো তাই। কোন কন্ডিশনের ক্ষেত্রে, না অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে। ব্যাস, ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা হচ্ছে কি আস্তে আস্তে যাব কিসে, না পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে। পরিলিখিত বর্গক্ষেত্র কি বলছে, ধরো এখানে আমাদের বৃত্তের কি আসছে, না ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ ধরলাম আর। তাহলে এখানেও সেম জিনিস লিখবো, বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে বৃত্তের ব্যাস কত, বৃত্তের ব্যাস হলো ডবল হয়ে যাবে 2r। তাহলে বৃত্তের ব্যাস কি হয়ে যাবে, এইটা ডবল হয়ে গেল, তাহলে ডবল হয়ে গেল আমাদের 2r। ক্লিয়ার। এরপরে একটা জিনিস দেখো, বর্গক্ষেত্রের বাহু কোনটা। বর্গক্ষেত্রের বাহু দেখো এইটা, তাহলে এইটা যা, এটাও আমি যদি টানি এটাও তাই হবে। তাহলে হিসাব মতো এইটাও কি তাই হবে বাহু, এই কারণ এর দৈর্ঘ্য যা আর এখান থেকে এইটার দৈর্ঘ্য তাই হবে, ইয়েস অর নো, ইয়েস। তাহলে আলটিমেট আমরা কিভাবে বুঝলাম যে বর্গক্ষেত্রের বাহু যা আর বৃত্তের ব্যাস তাই,
কোন কন্ডিশনের ক্ষেত্রে? না আলটিমেট এই যে দেওয়া আছে পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে এইটুকুনি বলা যেতে পারে অবশ্যই 2r, 2r মানে হয়ে গেল বর্গক্ষেত্রের বাহু। তাহলে আমরা লিখতে পারি যে বর্গক্ষেত্রের বাহু ইজ ইকাল টু আলটিমেট হয়ে গেল 2r। এই কনসেপ্টটা বুঝতে পারলেই হয়ে যাবে। 2r বলতে আলটিমেট কি? না বৃত্তের ব্যাস। তাহলে এই কনসেপ্টটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও যে বর্গক্ষেত্রের কর্ণ যা কার ক্ষেত্রে? অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে বর্গক্ষেত্রের কর্ণ যা আর বৃত্তের ব্যাস তাই। তাহলে আমি ভালো করে নোট করে লিখে দিচ্ছি, বর্গক্ষেত্রের কর্ণ যা আর বৃত্তের ব্যাস হচ্ছে কি তাই। ক্লিয়ার? ব্যাস এইটা ভালো করে নোট করে পুরো লিখে রেখে দাও এই কন্ডিশন। আর এখানে আরেকটা কন্ডিশন আছে পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে। কি কন্ডিশন? না বর্গক্ষেত্রের বাহু ইজ ইকাল টু কি হবে? না বৃত্তের ব্যাস হবে। ক্লিয়ার? ব্যাস এইটাও কিন্তু নোট করে লিখে রাখো, দুটো কন্ডিশন। ব্যাস এই দুটো কন্ডিশন দিয়েই আমাদের পুরোপুরি চ্যাপ্টার কভার হয়ে যাবে। এরপরে আমরা আস্তে আস্তে কোথায় চলে যাব? না যে কোশ্চেনটা দেয়া আছে বৃত্তের পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত আমরা বার করব। তাহলে পরিসীমার অনুপাত বার করতে গেলে আমাদের কি জানতে হবে? না এই কন্ডিশনগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা কি ধরেছিলাম? এখানে দেখো বর্গক্ষেত্র ক্ষেত্রফল বার করতে বলেছে, তাহলে বৃত্ত দিয়ে ধরতে হবে, বৃত্তের ব্যাসার্ধ দিয়ে ধরতে হবে। ব্যাসার্ধ তো আর ধরেইছি আমরা, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা চলে গেলাম যে এই যে কন্ডিশন আমরা অঙ্কেতে এবারে ফিরে যাই। কিরকম ব্যাপার? বর্গক্ষেত্রের অন্তর্লিখিত, খেয়াল রাখবে এটা কিন্তু খেয়াল রাখবে, অন্তর্লিখিত ক্ষেত্রে কর্ণ ইজ ইকাল টু বৃত্তের ব্যাস। এই কন্ডিশন আমরা প্রুভ করেছি। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ ইজ ইকাল টু না বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস কত? বৃত্তের ব্যাস আমরা দেখো 2r। তাহলে আমরা একদম ডাইরেক্ট অঙ্কে চলে যাব, কর্ণ ইজ ইকাল টু 2r। ক্লিয়ার? অবশ্যই 2r। এরপরে এরপরে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি কর্ণের সাথে বর্গক্ষেত্রের বাহুর একটা ফর্মুলা আছে। যারা বর্গক্ষেত্র চ্যাপ্টার করনি তারা একটুখানি ডেসক্রিপশনে আছে, সেটা দেখে নাও তাহলে বুঝতে পারবে। ওকে, তাহলে বর্গক্ষেত্রের বাহু ইজ ইকাল টু, বাহুর সাথে কর্ণের কি একটা সম্পর্ক আছে সেটা বলে দিই। তাহলে কর্ণ ইজ ইকাল টু আমরা লিখতে পারি √2 ইন্টু বাহু। ব্যাস, তাহলে কর্ণ ইজ ইকাল টু √2 ইন্টু বাহু, আবার কর্ণ ইজ ইকাল টু 2r, দুটো কন্ডিশন পেয়ে গেলাম। তাহলে কর্ণ ইজ ইকাল টু 2r, আবার কর্ণ ইজ ইকাল টু √2 ইন্টু বাহু। তাহলে আমরা লিখতে পারি √2 ইন্টু বাহু, মানে দুটোই তো কর্ণ হয়ে গেল, ইজ ইকাল টু তাহলে 2r। ইয়েস অন্য? অবশ্যই ইয়েস। ব্যাস এখান থেকে আমরা পেয়ে গেলাম এই জিনিসটা। ওকে, এখানে আমরা বাহু ইজ ইকাল টু তাহলে কি লিখতে পারি? বাহু ইজ ইকাল টু লিখতে পারি √2টা কি হবে? ডান দিকে ভাগে চলে আসবে, 2r ডিভাইডেড বাই কত? √2। তাহলে এখান থেকে 2 মানে কত? 2 মানে √2 ইন্টু √2 ইন্টু কত r। তাহলে মানে কি এই দুইটাকে আমরা দুটো √2 দিয়ে লিখতে পারি। ব্যাস নিচে আছে √2, তাহলে √2 √2 কেটে গেল, আলটিমেট পেয়ে গেলাম কত? না √2 ইন্টু কত? না r। ব্যাস, তাহলে বাহু ইজ ইকাল টু পেয়ে গেলাম এইটা। ক্লিয়ার? এরপরে চলে যাব আমরা কোথায়? না পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের এই কন্ডিশনটা পুরো চিরদিনের জন্য মুখস্থ রেখে দিতে হবে যে বর্গক্ষেত্রের বাহু ইজ ইকাল টু বৃত্তের ব্যাস। তাহলে এখান থেকে আমরা চলে যাব কোথায়? না বর্গক্ষেত্রের বাহু ইজ ইকাল টু কি? বৃত্তের ব্যাস। এবার বৃত্তের ব্যাস কত ছিল? এই দেখো 2r। তার মানে এখান তো আমরা লিখতেই পারি যে বাহু ইজ ইকাল টু 2r। অবশ্যই, তাহলে ব্যাস ইজ ইকাল টু 2r, আর ব্যাস ইজ ইকাল টু আমরা অবশ্যই 2r লিখতে পারি। ব্যাস, তাহলে বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেলাম। এরপরে অলরেডি আমরা এখান থেকে অনেক ক্যালকুলেশন করে তবে আমরা বাহু পেয়েছি। কার ক্ষেত্রে? অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে √2 ইন্টু r পেয়েছি,
আর পরিলিখিত বাহু ক্ষেত্রে আমরা পেয়েই গেছি 2r। যদি বলে এদের বাহুর অনুপাত কি হবে, তাহলে আমার দেখো ফার্স্ট কোশ্চেন, এখান থেকে কোশ্চেন আস্তে আস্তে তৈরি করছি। আমার দিয়েছে পরিসীমার অনুপাত দিয়েছে, আমার অনুপাত না দিয়ে আমার বললো বাহুর অনুপাত। তাহলে একসাথে কি আমি বলে দিই, বাহুর অনুপাত। তাহলে অ্যান্সার কি আসবে, বাহুর অনুপাত। তাহলে বাহুর অনুপাত বলতে যেটা আমরা বার করলাম, তাহলে পরিসীমার সাথে বাহুর কি সম্পর্ক একটুখানি দেখে নাও, তাহলে তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারবে। ওকে, তাহলে পরিলিখিত বাহু কত ছিল, 2r। তার মানে এখানে আমরা লিখব পরিলিখিত, প্রথমে লিখব 2r ইস টু অন্তর্লিখিত। অন্তর্লিখিত বাহুর কি বেরিয়েছিল, অন্তর্লিখিত বাহু দেখো বেরিয়েছিল √2 × r। তাহলে এখানে আমরা লিখব কি না √2 × r। ক্লিয়ার, তাহলে আর আর কেটে গেল, তাহলে 2:√2 এটা হলো অ্যান্সার। কিন্তু এইটাকে অনেক সময় আবার ঘুরিয়েও লেখা যায়। কেন লেখা যায়, 2 টাকে লেখা যায় দেখো √2 × কত, √2, হ্যাঁ কিনা, দুইটাকে লেখা যায় ইস টু √2। ব্যাস, তাহলে √2 কেটে গেল, তাহলে কি পড়ে রইলো, না পড়ে রইলো √2:1। তাহলে অপশনে দেখো এইটাও থাকতে পারে, এটাও কিন্তু অ্যান্সার, আবার দেখো এটাও কিন্তু অ্যান্সার। ক্লিয়ার, তাহলে দুভাবে মনে রেখে দেবে, এটাও কিন্তু অ্যান্সার, এটাও অ্যান্সার। এটা হলো বাহুর অনুপাত গেল। কিন্তু আমার তো এখন কোশ্চেনে ফিরে আসবো, কি বলেছে না পরিসীমার অনুপাত বলেছে। ক্লিয়ার, মজার জিনিস দেখো, তাহলে বাহু ইজিক্যাল টু এটা বেরিয়েছে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে, পরিসীমার সূত্র কি বলো, 4 × বাহু, হ্যাঁ কি না, চারটে বাহুর যোগফল, হ্যাঁ তো, তাহলে চারটে বাহুর যোগফল, তাহলে 4 × 2r, ইয়েস অর নো, ইয়েস, অবভিয়াসলি হয়ে গেল। এরপরে এখানে আমাদের চলে আসবো, এর ক্ষেত্রে বাহু বেরিয়েছে এটা, তাহলে এরপরে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের আমার তাহলে কি আসবে, পরিসীমা। পরিসীমার সূত্র সেম জিনিস, কি জিনিস না 4 × বাহু, হ্যাঁ কি না, তাহলে 4 × বাহু, তাহলে 4 × বাহু কত বেরিয়েছিল, √2 × r, তাহলে বাহু বেরিয়েছিল √2 × r, হ্যাঁ কি না, হ্যাঁ অবশ্যই। এরপরে যদি আমাদেরকে এইটা দেয় পরিসীমার অনুপাত কত, তাহলে পরিসীমার অনুপাত প্রথমে পরিলিখিত আছে, তাহলে পরিলিখিতর ক্ষেত্রে পরিসীমা কত বেরিয়েছে, পরিলিখিতর ক্ষেত্রে পরিসীমা বেরিয়েছে 4 × 2r ইস টু কত বেরোচ্ছে না অন্তর্লিখিত। অন্তর্লিখিত ক্ষেত্রে পরিসীমা কত বেরিয়েছে, অন্তর্লিখিত ক্ষেত্রে বেরিয়েছে 4 × √2 × একই জিনিস কিন্তু, তাহলে 4 × √2 × r। ক্লিয়ার, তাহলে একই জিনিস দেখো 4 4 দেখো সেই কেটে যায়। বাহুর ক্ষেত্রে আলটিমেট কি হচ্ছিল, বাহুর ক্ষেত্রে হচ্ছিল 2r × √2r, আর এখানে পরিসীমার ক্ষেত্রে শুধুমাত্র কি হচ্ছে না 4 দিয়ে গুণ হচ্ছে, সেই 4 দেখো কেটেই যায়, আলটিমেট কোনো কাজেরই নয়। তাহলে সেম জিনিস, তাহলে কি হলো 2:√2 হলো অ্যান্সার। তার মানে এটাকে আবার ভাঙা যায় কি না সেম ভাবে √2 × √2 করে, 2 টাকে তো ভাঙা যায় √2, তাহলে √2 কেটে গেল, তাহলে অ্যান্সার হলো √2:1। তার মানে এটাও কিন্তু অ্যান্সার হয়। তার মানে কি শিখলাম, পরিসীমার অনুপাত যা আর বাহুর অনুপাত অ্যাকচুয়ালি তাই। এগুলো কিন্তু নিজেরা যখন বই দেখে করলে না এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয় না, কেউ যদি বলে দেয় খুবই ভালো হয় আর কি। তো এই হিসাবে আমি একদম ডিটেলসে খুলে খুলে বলে দিচ্ছি। কিন্তু তোমাদেরকে একটা জিনিস বলি, যারা অ্যাটলিস্ট সাব ইন্সপেক্টরের পরীক্ষা দেবে যে কোনো, বা যেগুলোর মেন পরীক্ষা আছে ডেসক্রিপটিভ, সেখানে কিন্তু এই কোশ্চেন গুলো এইভাবে স্টেপ বাই স্টেপ করতে হয়, আদারওয়াইজ শুধু অ্যান্সার লিখে দিলে হবে না। কিন্তু তোমাদেরকে বলবো যারা এমনি প্রিলি পরীক্ষা বা ডব্লিউবিই কনস্টেবল এই সমস্ত পরীক্ষায় কিন্তু রেলের গ্রুপ ডি মুখস্থ রেখে দেবে, এই পরীক্ষা ডাইরেক্ট মুখস্থ রেখে দিলে কোনো ভুল নেই, আমার তো অপশন করতে হবে, ব্যাস টিক দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তাহলে বাহুর অনুপাত কি, এইটা হতে পারে বা এটাও হতে পারে, আবার পরিসীমার অনুপাত সেম জিনিস, এটাও হতে পারে আবার এটাও হতে পারে। 2:√2, তাহলে অপশন নাম্বার সি হলো কিনা সঠিক অ্যান্সার। ক্লিয়ার, দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি বর্গক্ষেত্রের অন্তবৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত বলেছে।
এখানে কিন্তু বর্গক্ষেত্র বলেনি, কি বলেছে, বৃত্ত, অন্তবৃত্ত পরিবৃত্তের। তাহলে সেম একই জিনিস, কিন্তু একটুখানি জাস্ট উল্টো ভাবে ধরা। তাহলে আগেরটা কি বলেছিল, বর্গক্ষেত্র বলেছিল, তাই বৃত্ত দিয়ে ধরেছিলাম। ভালো করে ভেবে দেখো, কিন্তু আমরা যে ডেসক্রিপটিভ করেছিলাম বৃত্তের ব্যাসার্ধ দিয়ে ধরেছিলাম, ব্যাসার্ধ আর দিয়ে ধরেছি, বর্গক্ষেত্রে পৌঁছেছি। কিন্তু এটার ক্ষেত্রে উল্টো ভাবে আমাদেরকে কিন্তু যেতে হবে। তাহলে এখানে আমরা ধরি, কি ধরবো, না বর্গক্ষেত্রের বাহু ধরবো, বর্গক্ষেত্রের বাহু ধরতে হবে, বর্গক্ষেত্রের বাহু। কেন, তাহলে বর্গক্ষেত্রের বাহু দিয়ে যাব, গিয়ে বৃত্ততে পৌঁছাবো, কারণ শেষে বৃত্ত বলেছে, তাহলে বাহু ধরবো। আগের অঙ্কের উল্টো কেস ছিল, আগের অঙ্কে কি ছিল, বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত চেয়েছে, তাই বৃত্ত দিয়ে ধরেছিলাম, ব্যাসার্ধ দিয়ে আর দিয়ে ধরেছিলাম, বর্গক্ষেত্রে পৌঁছেছি। কিন্তু এখানে আমাদের কি করতে হবে, না বর্গক্ষেত্রের বাহু দিয়ে যেতে হবে, বাহু ধরবো। ক্লিয়ার, খুব ভালো কথা। কিন্তু কনসেপ্ট একই থাকবে, কি কনসেপ্ট, একই কনসেপ্ট। কি বলেছে, অন্তবৃত্ত, অন্তবৃত্ত মানে কি, তখন এই লেখাটা উল্টো হয়ে যাবে, এই লেখাটা আমাদের হয়ে যাবে অন্তবৃত্ত, মানে বর্গক্ষেত্র বাইরে আর ভেতরে হচ্ছে কি, না বৃত্ত, এটাই হলো অন্তবৃত্ত, জাস্ট আর কিছুই না। ওকে, তাহলে এটাই হয়ে গেল আমাদের অন্তবৃত্ত। এরপরে অন্তবৃত্তের আমরা কি ধরেছি, বর্গক্ষেত্রের বাহু ধরেছি, কি বাহু ধরেছি আমরা এ। ওকে, তাহলে বাহু যদি আমরা এ ধরি, এইটা হলো এ, ব্যাস। এরপরে তাহলে বৃত্তের বাহু, সরি বৃত্তে বলছি, বর্গক্ষেত্রের বাহুর সাথে বৃত্তের কি সম্পর্ক, ভালো করে মনে করে দেখো, ভালো করে, এইটা হলো কি বৃত্তের ব্যাস। তাহলে বর্গক্ষেত্রের বাহু ইজিক্যাল টু কি হবে, না হলো বৃত্তের ব্যাস হবে, হ্যাঁ কি না, ব্যাস। তাহলে বর্গক্ষেত্রের বাহু কত ধরেছি, না এ ধরেছি, এ ইজিক্যাল টু কি হবে, না বৃত্তের ব্যাস হবে, হ্যাঁ কি না। কিন্তু ব্যাস নিয়ে আমাদের কোনো কারবার নেই, ব্যাস নিয়ে কোথাও কাজে লাগে না, আমাদের কি বার করতে হয়, ব্যাসার্ধ বার করতে হয়। তাহলে ব্যাসার্ধ বার করতে গেলে আমরা কি জানি, বৃত্তের ব্যাস মানে কি, বৃত্তের ব্যাস মানে ব্যাসার্ধের ডবল। তাহলে 2 ইন্টু, তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, আমরা যদি এইটুকুনিটা আর ধরি, তাহলে ব্যাসার্ধটা কি আর ধরি, তাহলে 2 ইন্টু আর ইজিক্যাল টু এ হলো। ওকে, ব্যাস। তাহলে আর ইজিক্যাল টু এ বাই 2 ইজিক্যাল টু, সরি, আর, ব্যাস, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এর ক্ষেত্রে, অন্তবৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ ইজিক্যাল টু কি হয়ে গেল, বাহুর অর্ধেক হয়ে গেল, উল্টো কেস হবে, ব্যাস হয়ে গেল। এটা হলো একটা কন্ডিশন। এরপরে কি বলেছে, এটা হলো অন্তবৃত্ত। এরপরে তাহলে পরিবৃত্তটা কি হবে, পরিবৃত্ত বলতে আলটিমেট এখানে হয়ে যাবে আমাদের কি, না পরিবৃত্ত। ওকে, পরিবৃত্ত যদি হয়, পরিবৃত্তের সাথে কি সম্পর্ক, পরিবৃত্তে আমাদের বর্গক্ষেত্রের বাহু কত ধরেছি, বাহু তো ধরেছি আমরা কত, এ। তাহলে বাহুর সাথে আমাদের বৃত্তের কি সম্পর্ক, ডাইরেক্ট কিন্তু কোনো সম্পর্ক নেই, সম্পর্ক আছে কার সাথে, সম্পর্ক আছে দেখো কর্ণের সাথে। তাহলে আমরা কর্ণ বার করতে হবে। তাহলে এখানে আমরা সেম ভাবে বর্গক্ষেত্রের বাহু ধরবো কত, বাহু ধরবো হলো এ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কি করব, কর্ণের সূত্র আছে দেখো, √2 ইন্টু বাহু, তাহলে √2 ইন্টু এ, তাই তো, √2 ইন্টু বাহু, বাহু তো এ, তাহলে √2 ইন্টু কি হয়ে গেল, বাহু হয়ে গেল, ব্যাস। তাহলে কর্ণ পেয়ে গেলাম। তাহলে কর্ণের সাথে বৃত্তের একটা সম্পর্ক আছে, তাহলে আমরা লিখতে পারি কি, না বৃত্তের ব্যাস ইজিক্যাল টু কত, না সেম জিনিস। তাহলে আমরা সেম জিনিস না লিখে আমরা কি লিখবো, না কর্ণই লিখবো, হ্যাঁ কি না। তাহলে কর্ণ, তাহলে কর্ণ ইজিক্যাল টু কত লিখবো, √2 ইন্টু এ লিখবো। এরপরে আমাকে বলো ব্যাস মানে কি, ব্যাস মানে হলো 2r, তাই তো। এটা যদি আমরা ব্যাসার্ধ যদি r ধরি, তাহলে ব্যাসটা কি হবে, ডবল হয়ে যাবে। তাহলে r ইজিক্যাল টু আমরা লিখতে পারি কি, না √2 ইন্টু বাহু ডিভাইডেড বাই কত, না 2, ব্যাস। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা এটা। তাহলে এখানে দেখো একটা জিনিস, যে দুবার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এখানেও ছোট হাতের আর ধরেছি, তাহলে এইটা হচ্ছে গিয়ে
অন্তবৃত্তের ক্ষেত্রে r ইজিক্যাল টু বাহু বাই 2, আর এখানে আমরা কি বার করছি, পরিবৃত্তের ক্ষেত্রে কি করব, আরটাকে ছোট হাতের আর না লিখে বড় হাতের আর লিখি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, আদার্স কিছু ব্যাপার না। ওকে, জাস্ট আমাদের যাতে লিখতে বা ক্যালকুলেশন করতে অসুবিধা না হয়, তো সেই কারণে আমরা এখানে কি করব না বড় হাতের আর দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে এর ক্ষেত্রে কি হয়ে গেল না ব্যাসার্ধ ইজিক্যাল টু এটা। ক্লিয়ার? এরপরে আমরা কিন্তু দেখো কোশ্চেনে যাব। কোশ্চেনে কি বলেছে বলতো, যে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে আবার নাকি আমরা কিন্তু ক্ষেত্রফলে যাব। ক্ষেত্রফল এতক্ষণ ধরে কি বার করলাম, এতক্ষণ ধরে আমরা কিন্তু বার করলাম সেটা হচ্ছে কি না ব্যাসার্ধ বার করেছি, হ্যাঁ কি না? এটা কিন্তু ব্যাসার্ধ নিয়ে তো আমাদের কিচ্ছু করার নেই, আমাদেরকে যেতে হবে ক্ষেত্রফলে। তাহলে আমরা এখানে কি লিখব, যে অন্তবৃত্তের অন্তবৃত্তের ক্ষেত্রফল, অন্তবৃত্তের ক্ষেত্রফল বার করব। ওকে, তাহলে বলো ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে পায়ের মান বসালাম, আর এর মান কত, আর এর মান দেখো এই বার করেছি এ বাই 2, তাহলে আর এর মান বার করবো আমরা এ বাই 2 তার স্কোয়ার। ইয়েস অন্য, অবশ্যই ইয়েস। তাহলে পাই হয়ে গেল, ওপরে হয়ে গেল এ স্কোয়ার, নিচে হয়ে গেল 2 স্কোয়ার মানে 4। তাহলে অন্তবৃত্তের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম পাই এ স্কোয়ার বাই 4। এরপরে চলে যাব আমরা পরিবৃত্তের। পরিবৃত্তের আমরা দেখো কি বার করেছি না ব্যাসার্ধ বার করেছি এটা। তাহলে ব্যাসার্ধ শুধু বার করলে হবে না, আমরা চলে যাব পরিবৃত্তের কি না ক্ষেত্রফল চলে যাব। ওকে, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি জিনিস না পাই আর স্কোয়ার, এটাকে ক্যাপিটাল ধরেছি পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান কত দরকার নেই বসাবো, আর এর মান কত দেখো √2 a বাই 2, তাহলে পায়ের মান কত √2 a বাই 2 তার কি হোল স্কোয়ার, কারণ আর স্কোয়ার ছিল। ব্যাস, ওপরে তাহলে কি হবে পাই বসলো। এরপরে √2 এর স্কোয়ার করলে 2, a স্কোয়ার করলে a স্কোয়ার, নিচে কি হয় 4, কাটাকুটি করলে 2, তার মানে আলটিমেট হয়ে গেল পাই a স্কোয়ার বাই 2। ব্যাস, আলটিমেট আমরা কি পেয়ে গেলাম, দুটোর ক্ষেত্রফল পেয়ে গেলাম, পরিবৃত্তের ক্ষেত্রফল পেলাম এটা। ক্লিয়ার? আর অন্তবৃত্তের ক্ষেত্রফল পেলাম আমরা হচ্ছে কি এইটা। ব্যাস হয়ে গেল। এরপরে অনুপাত বলেছে, কিন্তু এটা অনুপাত করার সময় তোমাদেরকে অবশ্যই দেখতে হবে কোনটা আগে কোনটা পরে, কারণ প্রথমে দেওয়া আছে অন্তবৃত্ত। ক্লিয়ার? তাহলে এইটা কিন্তু খেয়াল অবশ্যই রাখতে হবে, প্রথমে আছে অন্তবৃত্ত। তাহলে অন্তবৃত্ত যদি হয়, অন্তবৃত্তের ক্ষেত্রফল কত পাই এ স্কোয়ার বাই 4, তার মানে লিখতে হবে কত না পাই এ স্কোয়ার বাই 4 ইজ টু, এবারে পরেরটা আছে কি পরিবৃত্ত। পরিবৃত্তের ক্ষেত্রে কত ছিল ক্ষেত্রফল পাই এ স্কোয়ার বাই হচ্ছে 2, তাহলে পাই এ স্কোয়ার বাই 2। তাহলে এখানে আমরা লিখব যে পাই এ স্কোয়ার বাই 2, তাহলে পাই পাই কেটে গেল, এ স্কোয়ার এসে কেটে গেল, এখানে 2 2 কেটে গেল 2, তার মানে হয়ে গেল 1 এর 2 ইজ টু কত 1। এখানে ওপর দুদিকে 2 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে 8/2, আর এটা হলো 2, তাহলে 1:2 হলো সঠিক অ্যান্সার। তার মানে একটা জিনিস কি করে ভালো করে বুঝলাম, যে একটা যদি বর্গক্ষেত্র হয়, সেই বর্গক্ষেত্রের ভেতরে যদি একটা আমরা কি আঁকি না বৃত্ত আঁকি, আর তার বাইরে যদি একটা বৃত্ত আঁকি, এদের ক্ষেত্রফল কি হবে না ডবল হয়ে যাবে। ভেতরেরটা থেকে বাইরের ক্ষেত্রফল ডবল। কেন না অনুপাত দেখো 1:2 কত না 2 হলো অ্যান্সার। মানে অন্তবৃত্তের ক্ষেত্রফল যদি 10 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে বহির্বৃত্তের ক্ষেত্রফল কত হবে বা পরিবৃত্তের ক্ষেত্রফল কত হবে না 20 সেন্টিমিটার স্কোয়ার হবে। ক্লিয়ার? এটার মানে হচ্ছে কি তাই। হয়ে গেল। এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে, একটি তারকে বৃত্তাকারে বাঁকালে 42 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত হয়। তার মানে এইটা কি দেওয়া আছে, ধরো একটা তার, এটা একটা স্ট্রেট লাইন তার, এই তারটাকে বাঁকিয়ে একটা বৃত্ত তৈরি করা হয়েছে।
এবং বৃত্তের ব্যাসার্ধ কত, না এইটা হলো কি না ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হলো কত, না 42। ক্লিয়ার? তাহলে আলটিমেট এই জিনিসটা দেওয়া আছে। তারটিকে বাঁকিয়ে বর্গাকার বাঁকালে, মানে বর্গাকার আকারে বাঁকালে প্রতি বাহুর দৈর্ঘ্য আলটিমেট কি হবে সেটা বার করতে বলেছে। তাহলে এই তারটাকে নিয়ে যখন একটা কি বানাবো, বর্গক্ষেত্র বানাবো, তখন এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে সেটাই জিজ্ঞাসা চিহ্ন বলেছে। ক্লিয়ার? এই হচ্ছে অঙ্কের মানে। তাহলে একই তার, এই তারটাকে নিয়ে একটা কি করেছি, বৃত্ত বানিয়েছি, আবার এই তারটাকে নিয়ে একটা বর্গক্ষেত্র বানিয়েছি। তাহলে এই বর্গক্ষেত্র আর এই বৃত্তের মধ্যে কি কমন জিনিস সেইটা মাথায় আনতে হবে। এটা কিন্তু বাস্তব জ্ঞান থেকে আনতে হবে। তার মানে কি জিনিস, না এখানে কি, না বৃত্তের পরিধি যা হবে, বৃত্তের পরিধি যা হবে, আর বর্গক্ষেত্রের কি হবে, না পরিসীমা তাই হবে। কেন এক হবে, তাহলে এটা কিন্তু মাথা থেকে কিন্তু খেয়াল রাখতেই হবে অবশ্যই। কারণ এই পরিসীমা যা আর পরিধি অ্যাকচুয়ালি তাই। কেন এক, কারণ তারটা তো একই তার, এই তারটাকে দিয়েই তো আমরা তৈরি করেছি, তাহলে এই তারটা তো একই, তাই দুজনের পরিধি অ্যাকচুয়ালি সমান হবে। তাহলে অঙ্কের আমরা যে কানেকশন, সেই কানেকশনটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, মানে দুটো জিনিসের যে এই বর্গক্ষেত্রের সাথে এই বৃত্তের যে মিলটা সেটা আমরা পেয়ে গেলাম। কি মিল আছে, না দুজনের পরিধি বা পরিসীমা সমান আছে। ক্লিয়ার? ব্যাস, তাহলে আমরা চলে যাবো এবার অঙ্কে। অঙ্কে দেওয়া আছে যে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ বলতে কি, না আর এর মান দেওয়া আছে কত, না 42। আর থেকে কি বার করব, না পরিধি বার করব। বলো তো দেখি পরিধি সূত্র কি, পরিধি সূত্র হলো 2 পাই আর, তাহলে 2 পাই এর মান 22/7 ইন্টু আর এর মান কত, 42। তাহলে হয়ে গেল, কাটাকুটি করব 6। ভুল করেও কিন্তু গুণ করবে না, বারবার বলছি ভুল করেও কিন্তু গুণ করবে না, কারণ ভবিষ্যতে এটাই আবার কাটাকুটি হবে। তো সেই কারণে বৃত্তের পরিধি পেয়ে গেলাম 2 × 22 × 6। ওকে, কারণ এই পরিধিটাই কি, এই পরিধিটাই হচ্ছে গিয়ে বর্গাকার, মানে বর্গক্ষেত্রের পরিসীমা হলো তাই। তার মানে উল্টে আমরা লিখতে পারি যে বর্গক্ষেত্রের পরিসীমা কি জিনিস, না পরিসীমা হলো একই, না 2 × 22 × 6। ব্যাস, ক্লিয়ার? এরপরে কি বলেছে, না বাহুর দৈর্ঘ্য কত, তাহলে বাহুর দৈর্ঘ্য কি হবে, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করব, তাহলে বর্গক্ষেত্রের বাহু আমরা পেয়ে যাব কি, না 4 দিয়ে ভাগ করে নেব। ক্লিয়ার? ভাগ করে নিলেই আমাদের বাহু পেয়ে যাব। তাহলে 4 দিয়ে ভাগ করলে 2, আর গেলে 3, তাহলে 22×3 = 66। তাহলে অপশন নাম্বার ডি হলো কিনা সঠিক অ্যান্সার। ক্লিয়ার? দেখেছো? তাহলে স্টেপ বাই স্টেপ যদি আমরা যখন অঙ্ক করব তখন দেখবে আর কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। এরপরে একটা মজাদার অঙ্ক বলেছে, তাহলে দেখো যে এতক্ষণ ধরে আগে যে ডিসক্রাইব করলাম তারই ফল হচ্ছে কি নেক্সট অঙ্ক। একটি বর্গক্ষেত্রের পরিবৃত্ত ও অন্তবৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য। তাহলে বারবার বলছি, যারা কিন্তু এই ডব্লিউপি এসআই এর মেনটা যারা পাস করেছো তারা কিন্তু অবশ্যই এই ডেসক্রিপটিভ ওয়েতেই কিন্তু প্র্যাকটিস করো, কারণ তোমাদের কিন্তু ওইরকম ভাবে শর্টকাটের কোনো জায়গা নেই। ওকে, তারপরে কি আছে, তাহলে প্রথমে আমাদেরকে ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে ক্ষেত্রফল কিন্তু আমরা দেখো, আর আমি আর নতুন করে করাচ্ছি না, কারণ একটু আগেই কিন্তু আমরা ক্ষেত্রফলের কি বার করেছি, দেখো অনুপাত এরকম একটা কিন্তু বার করেছিলাম। তুমি দেখো অন্তবৃত্তের ক্ষেত্রফল, আর এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাদের সেম কোশ্চেন, দেখো এক্ষুনি তো করেছিলাম, অন্তবৃত্তের ক্ষেত্রফল কত 1:2, এই তো বার করেছিলাম, এই তো। তার মানে এখানে আমাদের কোশ্চেনে যেতে হবে, কি দেওয়া আছে, দেখো পরিবৃত্ত অন্তবৃত্তের পার্থক্য দেওয়া আছে। তাহলে খুব ভালো কথা, তার মানে আমরা এতটুকুনি কনফার্ম, একটুখানি শর্ট ওয়েতে করা যাবে, অবশ্যই করা যাবে, আমি আরো যখন অ্যাডভান্স করবো তখন যাব, কারণ এইগুলো একটুখানি আরো ডেসক্রিপটিভ ওয়েতে স্টেপ বাই স্টেপ ভেঙে করিয়ে দিই,
তাহলে আরো বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে এই জিনিসটা অঙ্ক করতে গেলে আমরা কিভাবে করেছিলাম তুমি দেখো, এটা হচ্ছে কি ছিল, অন্তবৃত্ত। অন্তবৃত্তের আমরা বর্গক্ষেত্রের বাহু ধরেছিলাম কত, বাহু ধরেছিলাম আমরা এ, বাহু ধরেছিলাম এ, আর বৃত্তের ব্যাস আমাদের ইজিক্যাল টু কি হবে, বর্গক্ষেত্রের বাহু হবে। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ আর বার করেছিলাম, ব্যাসার্ধ থেকে কি করেছিলাম, ক্ষেত্রফল বার করেছিলাম পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার থেকে বার করেছিলাম আমরা কত না পাই এ স্কোয়ার বাই 4। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটা জিনিস পেয়ে গেলাম কত না পাই এ স্কোয়ার বাই 4। তাহলে এইটা আমরা আর আলাদা করে করছি না, তাহলে পাই এ স্কোয়ার বাই 4, এটা হলো অন্তবৃত্ত। তাহলে এটা আমরা অন্তবৃত্ত বার করেছি। তাহলে পরিবৃত্তটা কি ছিল, পরিবৃত্তের ক্ষেত্রে আর একটু আমরা যেগুলো করা আছে, যেহেতু আমি নতুন করে আর করছি না, তাহলে হয়ে গেল পরিবৃত্ত। তুমি দেখো পরিবৃত্তের ক্ষেত্রে কি ধরেছিলাম, বর্গক্ষেত্রের বাহু ধরেছিলাম এ, তাহলে কর্ণ ইজিক্যাল টু কি করেছিলাম, √2 ইন্টু বাহু করেছিলাম। সেখান থেকে আমরা কেন করেছিলাম, কারণ এটা আমরা জানি সূত্র, বর্গক্ষেত্রের সূত্র এটা। তাহলে এই কর্ণ যা আর বৃত্তের ব্যাস কি তাই, কারণ এটাই হচ্ছে এদের মধ্যে মিল ছিল। তাহলে বৃত্তের কর্ণ যা, সরি বৃত্তের ব্যাস যা আর কর্ণ তাই, সেখান থেকে ব্যাস ইজিক্যাল টু 2r। তার মানে এখান থেকে আমরা পেয়ে গেছিলাম আর, ব্যাসার্ধ পেয়েছিলাম। সেই ব্যাসার্ধ থেকে আমরা কি করেছিলাম না পাই আর স্কোয়ার করেছিলাম ক্ষেত্রফল। তাহলে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি করেছিলাম, পাই এ স্কোয়ার বাই 2 বার করেছিলাম। তাই আমি আলাদা করে লিখলাম না, শুধুমাত্র আমরা এখানে এই ডেটাটা বসিয়ে দিলাম যে পরিবৃত্তের ক্ষেত্রফল কত না পাই এ স্কোয়ার বাই 2। এদের মধ্যে পার্থক্য বলেছে, পার্থক্য মানে কত, বিয়োগ, ইজিক্যাল টু দেখো 9 পাই। তাহলে একটা কনসেপ্ট যদি আমি বুঝিয়ে দিই, দেখো এর থেকে 10টা কোশ্চেন দিক না কেন ঠিক পারবে। তাহলে হয়ে গেল পাই এ স্কোয়ার বাই 2 মাইনাস, যেহেতু পার্থক্য বলেছে, কি করে হলো বুঝতে পারলে? ওকে, তাহলে এখান থেকে যদি পাই কমন নিই, তাহলে দুদিক থেকে দেখো পাই পাই, তিন দিক থেকে তিনটে পাই পুরো কেটে যাবে, বাঁ দিক থেকে পাই যদি কমন নিই। এরপরে চলে আসলো যে এ স্কোয়ার বাই 2, এটাকে যদি আমরা বাচ্চাদের মতো একদম যদি লসাগু করি, তাহলে কি আসবে 4। তাহলে 2 দুগুণ তাহলে 2 এ স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার ইজিক্যাল টু কত না 9। ওপরে কি আসছে, 2 এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বিয়োগ দিলে কি হবে, এ স্কোয়ার হবে। তাহলে নিচে কত আছে 4, 4টা ডান দিকে চলে গেলে কি হয়ে যাবে, গুণ আকারে হয়ে যাবে। তাহলে 9 ইন্টু 4, ব্যাস এই হয়ে গেল অঙ্ক। এটা কি ধরেছিলাম তুমি দেখো, এটা তো আমি এর এখানে লিখিনি বলে, কিন্তু আগের যে ডিসক্রাইব করেছিলাম আমি, সেইগুলো দেখো আলটিমেট এ বলতে কিন্তু এই যে বর্গক্ষেত্রের বাহু ধরেছিলাম। এই দেখো ছবিতে দেখতে পাচ্ছ বর্গক্ষেত্রের বাহু ধরেছিলাম এ। তার মানে বর্গক্ষেত্রের বাহু যদি এ হয়, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, তাহলে আমরা ধরেছিলাম বর্গক্ষেত্রের অ্যাকচুয়ালি বাহু ধরেছিলাম না এ। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি ছিল হবে না এ স্কোয়ার, বাহু স্কোয়ার তো, তাহলে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর এখানে দেখো অটোমেটিক্যালি বিয়োগ করে এই এ স্কোয়ারই পেয়ে গেছি। তাহলে এ স্কোয়ার মানে কত হয়ে গেল 36, আর এ স্কোয়ার মানেই কি, এ স্কোয়ার মানেই হলো ক্ষেত্রফল, ব্যাস বলতে বাহু স্কোয়ার। তার মানে অ্যান্সার হলো অপশন সি অ্যান্সার। তাহলে দেখেছো তো কত ইজিলি হয়ে গেল, একটা বার কনসেপ্ট আমরা যদি বুঝে নিই। ওকে, এরপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, 616 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে একটা লাইনেই কোশ্চেন, কিন্তু এর মধ্যে অনেক কিছু জিনিস আবার ঢুকে আছে। কি জিনিস, 616 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তের। তাহলে প্রথমে আমরা যদি আমরা বৃত্তটা ড্র করি, পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে বলেছে, মানে এই বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে কি না 616। তাহলে আগে আমরা এদিক ওদিক কিছু না করে, কারণ আমরা এতক্ষণ ধরে ক্যালকুলেশন যা করলাম, শুধুমাত্র কি দিয়ে ক্যালকুলেশন করছি, দেখো অঙ্কগুলো যা করেছি একটুখানি ভেবে দেখো, শুধুমাত্র দেখো এই আর আর এ নিয়ে কারবার, শুধুমাত্র আর আর এ নিয়ে কারবার। এ বলতে কি বর্গক্ষেত্রের বাহু, আর বলতে বৃত্তের ব্যাসার্ধ, এই দুটো ফ্যাক্টরই হলো মেন। তার মানে আমাদের অঙ্কে যাই থাকুক না কেন, আমরা চলে যাব এই কনসেপ্টে যে এখান থেকে আমরা আর কি করে বার করব আর এ কি করে বার করব। তাহলে এখানে আমরা চলে যাব আর এর খোঁজে, মানে ব্যাসার্ধের খোঁজে। তাহলে কি দেওয়া আছে, 616 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তের।
তাহলে আমরা চোখ বন্ধ করে লিখতে পারি যে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে কত, না 616। ব্যাস, তাহলে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 616। এবারে বলো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, না পাই আর স্কোয়ার ইজিক্যাল টু দেওয়া আছে 616। ক্লিয়ার? এরপরে পায়ের মান কত, 22/7। তাহলে ডান দিকে গেলে কি হয়ে যাবে, 22/7, ডান দিকে গেলে উল্টে যাবে 7/22। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তাহলে কাটাকুটি করলে 11×2=22, 11×5=55, 6 11×6=66, আবার 2 দিয়ে কাটলে কত হচ্ছে 28। ব্যাস হয়ে গেল। তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু আমরা লিখতে পারি 28টাকে একটু যদি আমরা মডিফাই করে লিখি 7×4 28, আর আরেকটা 7 আমাদের পড়ে আছে। তাহলে আর স্কোয়ারের মান পেলাম আমরা এটা, কিন্তু আর বার করতে হবে। আর বার করতে গেলে আমাদেরকে কি করতে হবে, রুট করতে হবে। তাহলে 7×4×7, তাই তো, যা ছিল তাই করলাম রুট। তাহলে দুটো 7 থেকে একটা 7 বেরোবে, আর 4-এর রুট করবে 2। তার মানে আমাদের আর এর মান কত পেলাম, 7×2=14। ব্যাস, আর এর মান পেয়ে গেলাম। এরপরে হচ্ছে কি মজাদার ব্যাপার, সেটা হচ্ছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। এবার কি বর্গক্ষেত্র, না আমাদের দেওয়া আছে যে পরিলিখিত বর্গক্ষেত্রের, এটি ক্ষেত্রফলের বিশিষ্ট বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র। এই কন্ডিশনে আমাকে বলো এই পরিলিখিত বর্গক্ষেত্রের সাথে এই বৃত্তের কি সম্পর্ক। এই পরিলিখিত আমি একটা বর্গক্ষেত্র ড্র করলাম, এর সাথে কি সম্পর্ক, এই সম্পর্কটাই খুঁজে বার করতে হবে। এই সম্পর্কটা দেখো এতক্ষণ ধরে বলে আসছি, পরিলিখিত বর্গক্ষেত্র হলে ব্যাস ইজিক্যাল টু কি বলেছিলাম, না ব্যাস ইজিক্যাল টু বাহু। ব্যাস বলতে কার ব্যাস, বৃত্তের ব্যাস। বাহু বলতে কার বাহু, বর্গক্ষেত্রের বাহু। তার মানে ব্যাসের সাথে বাহুর সম্পর্ক। তাহলে আমরা জানি কি জানি, না বৃত্তের ব্যাস ইজিক্যাল টু কি, না বর্গক্ষেত্রের কি, না বাহু। ক্লিয়ার? কোন কন্ডিশনে, না পরিলিখিত বৃত্তের ক্ষেত্রে এই কন্ডিশনে। ওকে, ব্যাস হয়ে গেল। এরপরে বৃত্তের ব্যাস, তাহলে বৃত্তের ব্যাসার্ধ পেয়েছি কত, 14। ব্যাস মানে কি, তার কি হবে, ব্যাস ব্যাস মানে কি হবে, ডবল। তাহলে ব্যাস হয়ে গেল 2×14। বোঝা গেছে? ব্যাস ব্যাসার্ধ এটা, তাহলে ব্যাস কত হবে, ব্যাস তার ডবল হবে। তাহলে হয়ে গেল 28। তো যাই হোক 2×14 করলাম। এবারে বর্গক্ষেত্রের বাহু, তাহলে বর্গক্ষেত্রের বাহু, তাহলে বাহু ইজিক্যাল টু কত পেলাম, 28। তাহলে বাহু পেয়ে গেলাম 14×28। এবার বাহু পেয়ে গেলাম। ব্যাস বাহু। এবার কি বলেছে, ক্ষেত্রফল বলেছে। এবার বলো ক্ষেত্রফলের সূত্র কি, বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গিয়ে বাহু স্কোয়ার। ব্যাস, বাহু কত, বাহু হয়ে গেল 28। তাহলে 28-এর স্কোয়ার, 28-এর স্কোয়ার মানে তাহলে অ্যান্সার কত আসবে, 784। 28-এর স্কোয়ার 784, মানে অপশন নাম্বার বি হলো কিনা সঠিক অ্যান্সার। ক্লিয়ার? ব্যাস। এরপরে একটা জিনিস ভালো করে তাহলে দেখো, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা খুব ভালো অঙ্ক। একটি তামার তারকে বর্গাকারে বাঁকালে 100 বর্গমিটার জমি ঘিরতে পারে। তাহলে আলটিমেট জমি ঘিরছে কিরকম, বর্গাকারে সাজিয়েছি একটা তারকে, আমি বর্গাকার দিয়ে আমি সাজিয়েছি, মানে এর কি দেওয়া আছে, এত জমি ঘিরতে পারে, মানে ক্ষেত্রফল দেওয়া আছে। ভালো করে কিন্তু বুঝতে হবে যে শুধু তার দিয়ে ঘেরা মানে বেড়া কিন্তু নয়, বা পরিসীমা নয়। আগের একটা অঙ্ক একটু আগেই করিয়েছি যে পরিসীমা, কিন্তু বুঝতে হবে যে তার দিয়ে কি করেছে, বাঁকালে যে 121 বর্গমিটার জমি ঘিরতে পারে। তাহলে যখনই 100 বর্গমিটার দেবে তখন হয়ে যাবে কি, না ক্ষেত্রফল ঘিরেছে। ক্লিয়ার? ওই তারটিকে বাঁকালে কত বর্গমিটার জমি, বৃত্তাকারে বাঁকালে, তাহলে তারটিকে বৃত্তাকারে বাঁকাতে হবে। তার মানে এটা কিন্তু পরিলিখিত বা অন্তর্লিখিত নয়, কিন্তু কোশ্চেনের মধ্যে বুঝতে হবে। এটা কিন্তু এই এই অন্তর্লিখিত বৃত্ত বা হচ্ছে কি পরিলিখিত বৃত্ত তা কিন্তু নয়। এই তারটাকে বাঁকিয়ে বাইরে আলাদা একটা বৃত্ত ড্র করেছে। তাহলে কতটা জমি, তার মানে এর ক্ষেত্রফল কি হবে, কতটা হবে। এরপরে তোমাদেরকে একটা বেসিক কনসেপ্ট বলি। ধরে নাও একটা তার, এই তারকে যদি আমি একটা বর্গক্ষেত্র বাঁকাই, তাহলে এর পরিসীমা যা হবে, এর পরিসীমা যা হবে
আর আলটিমেট যদি বৃত্ত বানাই, এই বৃত্ত এই বৃত্ত যদি বানায়, তাহলে বৃত্তের পরিধি কি হবে, দুটোর কিন্তু সমান হবে, কারণ তারের দৈর্ঘ্য তো সমান। তাহলে এই তারটাকে দিয়ে যদি বর্গক্ষেত্র বাঁকাই আর যদি বৃত্ত বানাই, তাহলে তাদের পরিধি বা পরিসীমা দুটো সমান হবে, কিন্তু ক্ষেত্রফল কিন্তু কখনোই সমান হবে না। কারণ ক্ষেত্রফল বলতে কি বোঝায়, এই ভেতরের জমিটা বোঝায়, কারণ এর জমি আর এর জমি কিন্তু আলাদা। তাহলে এইটা কিন্তু মাথার মধ্যেও ঢুকিয়ে নাও। একই তার দিয়ে যদি আমরা পরিধি মানে বর্গাকার, আয়তক্ষেত্র বা সেই তার দিয়ে যদি বৃত্ত বানাই, তাহলে সমস্ত কিন্তু সমান হবে পরিধি বা পরিসীমা, কিন্তু ক্ষেত্রফল কিন্তু কখনোই সমান হবে না। এখানে সেটাই বলেছে, ক্ষেত্রফল কিন্তু সমান হবে না, কারণ তাহলে তো ক্ষেত্রফল সমান হলে তো 121 121 অ্যান্সার হয়ে যেত। তাহলে কনসেপ্ট বোঝা গেল। ওকে, এরপরে তাহলে আমরা চলে যাব ডাইরেক্ট অঙ্কে। কিরকম অঙ্কে বলেছে, যে বর্গক্ষেত্রকে বাকি আমি 100 বর্গমিটার জমি ঘিরতে পারে, তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি দেওয়া আছে, আমরা করে যাব কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল কত দেওয়া আছে, 121। ক্ষেত্রফল মানে কি, বাহু স্কোয়ার, তাই তো। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে দেওয়া আছে 121। তাহলে বাহু ইজিক্যাল টু কত হবে, তাহলে বাহু ইজিক্যাল টু রুট ওভার হবে, তাহলে রুট ওভার 121 মানে হয়ে গেল 11। তাহলে বাহু পেয়ে গেলাম আমাদের কত, 11। এরপরে আমাদের কি বার করতে বলেছে, যে বৃত্তাকার বাঁকিয়েছে, তাহলে কি মিল এদের মধ্যে, এক্ষুনি বোঝালাম, একমাত্র মিল আছে পরিধি বা পরিসীমার মিল আছে। তার মানে আমাদের এইটাই হচ্ছে কি অঙ্কের মেন জায়গা, যে কোনটা অ্যাকচুয়ালি আমরা ধরে এগোবো। তাহলে বাহু বার করেছি, তাহলে বাহু বার করার পরে আমরা চলে যাব বর্গক্ষেত্রের কোথায়, না পরিসীমাতে, বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে পরিসীমা কত হবে, না বাহু যদি আমাদের 11 হয়, তাহলে পরিসীমা হবে আমাদের 4 × 11, মানে বাহুর 4 গুণ, তার মানে হয়ে গেল পরিসীমা আমাদের 44। ক্লিয়ার। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা যা, আর এক্ষুনি বলেছি বৃত্তের পরিধি কি, তাই হবে, পরিধি তাই হবে, ব্যাস। তাহলে বৃত্তের পরিধি কত হলো, না 44। এইটাও অ্যাকচুয়ালি অঙ্কের মেন জায়গা, কোনটা হচ্ছে কি মিল আছে দুটোর মধ্যে। ক্লিয়ার, ব্যাস। এরপরে বৃত্তের পরিধি যদি এ হয়, তাহলে বৃত্তের পরিধি সূত্র কি, 2πr। তাহলে বৃত্তের পরিধি হলো 2πr, ব্যাস। এরপরে দেখো আর এর মান কত, তাহলে 2টাকে 44 তো আছে আছে, তাহলে 2টাকে ডান দিকে আসলে কি হয়ে যাবে, ডান দিকে আসলে 1-এর 2 হয়ে যাবে। আর পায়ের মান কত, 22-এর 7, ডান দিকে আসলে কি হয়ে যাবে, 7-এর 22 হয়ে যাবে। তাহলে হয়ে গেল, এইভাবে আমরা কি করব, কাটাকুটি। তাহলে 22 2 × 44, তাহলে 40 কেটে গেল, ইজিক্যাল টু পড়ে আছে 7। তাহলে আর এর মান পেয়ে গেলাম আমরা কি, না 7। তাহলে আলটিমেট আমরা কি পেলাম, বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম, তাই তো। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা 7। এরপরে মানে আর পেয়ে গেছি 7। এবার কত বর্গমিটার জমি ঘিরতে লাগবে, বর্গমিটার বলতে এখানে কি, না বৃত্তের এই ক্ষেত্রফলটা বার করতে বলেছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, তাহলে ক্ষেত্রফলে চলে যাব। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার মানে পায়ের মান কত, 22-এর 7, আর এর মান কত, সেই 7 বেরিয়েছে। তাহলে আর এর মান হলো 7 ইন্টু কত, 7। তার মানে আলটিমেট 7 7 কেটে গেল, আর 22 7-এ কত, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 1-এ 15, ব্যাস। তার মানে আলটিমেট হয়ে গেল 154। তাহলে অপশন নাম্বার এ হলো সঠিক অ্যান্সার, 154। তাহলে আশা করি এই কনসেপ্টটা ভালো করে তোমাদের ক্লিয়ার হলো। এরপরে আমরা কিন্তু চলে যাব যে ত্রিভুজ আর বৃত্তের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টে চলে যাব। ওকে, তো আজ এই পর্যন্তই।